বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ভাবতেই অবাক হয়ে যাচ্ছি এবং বিস্মিত হয়ে যাচ্ছি যে বাংলাদেশে এই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে এই গত 3.5 মাস থেকে এত উচ্ছৃঙ্খল হয়ে উঠল কী করে জনগণ, এবং জনগণের মধ্যে এত ডিভিশন হয়ে গেল কী করে। অত্যন্ত দুঃখ লাগছে যে এই দেশের জনগণ কি তাহলে স্বাধীনতা বা সরকারকে দুর্বল মনে করে তখনই যখন সরকার গুলি চালায় না, মানুষকে অকারণে প্রতিহত করার জন্য লাঠিচার্জ করে না, টিয়ার গ্যাস ছাড়ে না, টিয়ার শেল ছাড়ে না, সাউন্ড গ্রেনেড মারে না, ধরে নিয়ে হাজতে নিয়ে অত্যাচার করে না, রিমান্ডে নেয় না। সেই জন্য কি এই দেশের জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেল? আমি বুঝতে পারছি না। আর বাংলাদেশে একটা সম্প্রদায় হঠাৎ করেই হিন্দু সম্প্রদায় এত অযৌক্তিকভাবে দেশে একটা অযৌক্তিক বিষয় নিয়ে এই আন্দোলন শুরু করে দিয়েছে, এমন এমন কথা বলা শুরু করেছে যেগুলো শুনলে মনে হয় তারা কোনো দিনও বাংলাদেশি ছিল না, তারা বাংলাদেশি এখনও না, তারা ভবিষ্যতেও বাংলাদেশে থাকবে না। আমি একটা একটা করে বলছি। 8ই অগস্ট সরকার গঠন করার পরেই প্রথমই যে আন্দোলনটা হলো সেটা ছাত্রদের অটোপাস। তারা একেবারে বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ঢুকে গেল, রিক্সা নিয়ে ঢুকে গেছে, মাইক সহ ঢুকে গেছে, মাইকিং হচ্ছে এবং সেই মন্ত্রণালয়ের কয়েকটা ফ্লোর জুড়ে তারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে সরকারকে বাধ্য করে সেখানে বসিয়ে তারা অর্ডার হাতে নিয়ে চলে গেল। তারা অটোপাস হয়ে গেল ইন্টারমিডিয়েট, এবং ভবিষ্যতে এর খেসারত তাদেরকে কতখানি দিতে হবে সেটা ভবিষ্যতই বলে দেবে। তারপরে আসলো আওয়ামী মদতপুষ্ট আনসাররা এই একটা বিদ্রোহ করে বসলো, একটা দাবি দাওয়া নিয়ে তারা বাংলাদেশ সচিবালয় ঘেরাও করলো। এই যে অটোপাসের বিষয়টাও কিন্তু আওয়ামী লীগের ইন্ধনেই সম্পূর্ণই হয়েছে, এবং আনসারদের মধ্যে যারাদেরকে পরে অ্যারেস্ট করা হয়েছে সবার মধ্যেই দেখা গেছে সবাই আওয়ামী লীগের ইন্ধনে, এবং তারা সরাসরি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, এসে তারা ওখানে বাংলাদেশ সচিবালয় ঘেরাও করেছিল। এরপরে দেখলাম কোর্টে একটা কু করার পরিকল্পনা ছিল, যে কোর্ট তার কু করে ইন্টারিম গভর্নমেন্টকে বাতিল ঘোষণা করে তারা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। সেটাও তারা ব্যর্থ হয়েছে। তারপর আসলো একটা আর্মি কু। আমরা শুনতে পেলাম যে আর্মির মধ্যেও ভীষণ একটা চাঞ্চল্যতা বিরাজ করছে, ডিস্টারবেন্স বিরাজ করছে। আর্মিতে যে কোনো সময় কু হতে পারে, এই ধরনের আমরা একটা রিউমার শুনেছিলাম। সেটাও খুব সিরিয়াসলি দেশ কিন্তু নিয়েছে। তারপর দেখলাম বিশেষ অ্যাডমিন কার্ডের একটা কু হওয়ার চেষ্টা হলো। বাংলাদেশে 64টা জেলায় 64 জন ডিসি হঠাৎ করে নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। এর মধ্যে দেখা গেল টাকা পয়সার খেলা, এর মধ্যে দেখা গেল আওয়ামী লীগেরদের আরও যারা সোচ্চার ডাইহার্ড আওয়ামী লীগ করেন তাদেরকে কিছু ডিসি হিসেবে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়ার এবং এসপি হিসেবে পোস্টিং দেওয়ার একটা সুন্দর নীল নকশা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে গেছে। তারা যদিও পরবর্তী সময় তারা এগোতে পারেনি, এটাও ব্যর্থ হয়েছে। এতগুলো ব্যর্থতা মানে অবস্ট্যাকল পার করে ইন্টারিম গভর্নমেন্ট কী করে দেশ চালাবে? ভেরি ডিফিকাল্ট তাদের জন্য। তাদের তো অন্যান্য এজেন্ডা আছে, যে এজেন্ডা নিয়ে তারা সরকারে বসছে, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা তাদেরকে কোনো সময় দিচ্ছি না। তারপর দেখুন ভারত স্লুইস গেট ওপেন করে দিল, বাংলাদেশে বন্যা বন্যা বন্যা। 7 থেকে 8টা ফ্লাড এই 3 মাসে বাংলাদেশ সরকারকে ফেস করতে হয়েছে। কোটি কোটি মানুষ বাংলাদেশ এই বন্যায় আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শত শত কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল নষ্ট হয়েছে, প্রাণ নষ্ট হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে। অত্যন্ত দুঃখজনক। এরপরে যদি আমরা দেখি যে হঠাৎ করেই একটা শুরু হলো যে ছাত্রদের আন্দোলন। 7টা কলেজের ছাত্ররা দাবি করে বসলো তাদের জন্য আলাদা একটা ইউনিভার্সিটি দিতে হবে। সেই ইউনিভার্সিটির অধীনে তারা ইউনিভার্সিটির অধীনে পড়াশোনা করবে, তারা ঠিকমতো অ্যাটেনশন চায়। সেই জন্য সরকার একটা সিদ্ধান্ত দিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগেনস্টেই তারা এনরোল্ড হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের টেক কেয়ার করবে। এটাতে ওরা রাজি হয়নি। আন্দোলন চললো, বেশ কিছুদিন আন্দোলন চললো। তারপর এখন আন্দোলন কিছুটা স্থিমিত, কী হবে জানি না। তারপরে দেখা গেল এক সময়
যে ঢাকা মেডিকেল কলেজ এবং অনেকগুলো হাসপাতালে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু দুষ্কৃতিকারী ঢুকে ওখানে কর্তব্যরত চিকিৎসকদের শারীরিকভাবে অত্যাচার করেছে, অনেক কিছু ভাঙচুর করেছে। জীবনের নিরাপত্তা নাই দেখে তারা সবাই শেষে হাসপাতালের সকল চিকিৎসক কর্মবিরতিতে যায় এবং তারা একটা দাবি জানায় যে এখানে আর্মি পুলিশ ডিপ্লয় করা হোক, আমরা 24 আওয়ার্সের জন্য এটা থাকবে যতদিন সিচুয়েশনটা নর্মাল না হয়। তারপর সেখানে আর্মি দেওয়া হলো, দুষ্কৃতিকারী সেখান থেকে পালালো, আবার হাসপাতালগুলোর কাজকর্ম শুরু হলো। তারপর দেখা গেল যে যত্রতত্র ছাত্র সংগঠন ছাত্রদের মধ্যে সংঘর্ষ লেগে যাচ্ছে। এই সংঘর্ষ মধ্যে দেখা যাচ্ছে বিশাল অংশের জুড়ে সেখানে ছাত্রলীগের ছেলেরা বিভিন্ন নামে এসে বিভিন্ন কলেজের নাম ধারণ করে তারা এসে ছাত্রদের এই সংঘর্ষ এবং মারামারি ভাঙচুর এগুলোর মধ্যে তারা ভীষণভাবে সম্পৃক্ত হচ্ছে। তারা এই সিকিউরিটি চেয়ে তারপরে শ্রমিক আন্দোলন, গার্মেন্টসের শ্রমিক আন্দোলন শুরু হলো চারিদিকে। আজ এখানে তো কালোখানে, নারায়ণগঞ্জে তো আশুলিয়ায় তো গাজীপুরে তো আরেক জায়গায়, এরকম লেগেই আছে। অনেক কষ্টে এই প্রায় 3 মাস ধরে এটা এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে কোনো রকমে। জানি না কখন আবার বারুদের মতো এগুলো আগুন ধরে যায়, বলা খুব মুশকিল। তারপরে দেখা গেল যে এর মধ্যে আরও অনেক ঘটনা ঘটে গেছে। তারপর রিক্সা, হঠাৎ করে ব্যাটারি চালিত রিক্সা হাইকোর্ট থেকে 3 দিনের মধ্যে বন্ধ করে দেওয়ার জন্য একটা আদেশ জারি হলো। সেটা নিয়ে সারা দেশে বিক্ষোভ, প্রচণ্ড 7 দিন ধরে বিক্ষোভ, সেই রাস্তাঘাট বন্ধ, অবরোধ এবং বহু ঘটনার পর মাত্র গতকালকে আবার রাতের বেলা রায় বেরিয়েছে যে তারা অটোরিকশা চলবে, বাট মেইন রোডে না, হাইওয়েতে না, অলিতে গলিতে লোকালয়ের ভিতরে এই অটোরিকশা চলবে। তো কেনই বা এই ধরনের একটা আইন জারি হাইকোর্ট রায় দিল, কোনো কিছু কল্পনা না করে, চিন্তা না করে, যে এই লক্ষ লক্ষ শ্রমিক যারা অটোরিকশা চালায় তাহলে তারা যাবেটা কোথায়? তো আমি জানি না এটা কোন উদ্দেশ্যে করেছে, কেন করেছিল, সত্যি আমার দুঃখ লাগে। গত 4-5 দিন আগে দেখলাম আওয়ামী লীগাররা অত্যন্ত নিখুঁতভাবে সুপরিকল্পিতভাবে ঢাকার আশেপাশে জেলাগুলোতে এবং ঢাকায় লক্ষ লক্ষ লোকের কাছে স্লিপ পাঠিয়েছে তারা সংগঠিতভাবে, যে তোমরা শাহবাগে আসলে এখানে সরকারের পক্ষ থেকে তোমাদেরকে 1 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে, যার জন্য কোনো তোমাদেরকে দিতে হবে না, এই ঋণের এগেনস্টে তোমাদের কোনো ইন্টারেস্ট দিতে হবে না, কোনো সুদ দিতে হবে না। এই জন্য হাজার হাজার মানুষ এসে শাহবাগে জড়ো, সেখানে একটা বিশৃঙ্খলা, সেখানে সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং যা করণীয় তাই করেছে। এবং সর্বশেষ এখন দেখতে পাচ্ছি ইসকন একটি হিন্দুদের দ্বারা পরিচালিত, আসলে হিন্দুত্ববাদী যারা, এই হিন্দুত্ববাদীদের একটা চরম একটা প্রতিষ্ঠান সংগঠন যার নাম ইসকন, তার এক নেতাকে তার বিরুদ্ধে কেস আছে, সেই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। সে চিটাগং ছিল, ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। এটা নিয়ে সারা বাংলাদেশের হিন্দু সমাজ বা সারা বাংলাদেশের এই আমরা যাদেরকে সনাতনী ধর্মাবলম্বী বলি, তারা কোনো কিছু জেনে না জেনে সব একসাথে হয়ে সরকারকে থ্রেট দেওয়া শুরু করলো এবং তাকে 2 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে এই ধরনের আলটিমেটাম দিল। এবং তাদের মধ্যে একজন বলল স্পষ্টভাবে, এক তরুণ নেতা বলল, হিন্দু নেতা, যে যদি তাকে 2 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশ জুড়ে তারা যে আন্দোলন শুরু করবে সেই আন্দোলন কেউ ঠেকাতে পারবে না। এবং আমি বিস্মিত হলাম যে দেশ কিন্তু আমাদের সবার, এদেশ ওদেরও, এদেশ আমাদেরও। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সংযতভাবে কথা বলবো, উগ্রভাবে কোনো কথা বলবো না। সে এমন একটা উগ্রতা দেখালো যেন সে একটা বিরাট কিছু করে ফেলবে বাংলাদেশে। আসলে তাকে তখনই অ্যারেস্ট করা উচিত ছিল। সে এই উগ্রবাদী
আচরণের জন্য, কথা বলার জন্য, থ্রেট দেওয়ার জন্য, এত বড় একটা থ্রেট দিল, সেই জন্য তখন তাৎক্ষণিকভাবে তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। আর অ্যারেস্ট করে নাই বলেই সেই আন্দোলন কিন্তু খালি মাথাচাড়া দিয়ে উঠছে, সারা বাংলাদেশের